আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন আপনি না থাকলে আপনার পরিবারের কি হবে? আপনি আয় করছেন, সংসার সামলাচ্ছেন। কিন্তু ধরুন হুট করে আপনার চাকরি চলে গেল, অসুস্থ হয়ে পড়লেন কিংবা আয় বন্ধ হয়ে গেল। আপনার পরিবার কতদিন চলতে পারবে? ২ মাস, ১ মাস নাকি ১ সপ্তাহও না? আজকের ভিডিওতে আমরা এমন গুরুত্বপূর্ণ ৭ টি পয়েন্ট নিয়ে আলোচনা করব, যা ফলো করলে আপনি এবং আপনার পরিবার ফাইন্যান্সিয়ালি সিকিউর থাকতে পারবেন। এই ৭টি পয়েন্টের মধ্যে ৩টি অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যা আমাদের সকলেরই ফলো করা উচিত। এখন রিয়ালিটি হচ্ছে বাংলাদেশের ৪০-৫০% পরিবারই হচ্ছে মধ্যবিত্ত পরিবার, যার মধ্যে অধিকাংশ পরিবারই একজনের আয়ের উপর নির্ভর করে। লেটস সে আমি যদি আমার কথা বলি, আই এম দ্য অনলি আর্নিং পারসন ইন মাই ফ্যামিলি। সো আমি যদি কলাপস করি তাহলে আমার ফুল ফ্যামিলি কলাপস করবে। এইখানে আসে ফাইন্যান্সিয়াল সিকিউরিটির ব্যাপার। যেহেতু আমাদের দেশের অধিকাংশ পরিবার একজনের আর্নিং এর উপর ডিপেন্ড করে, সো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। সো চলুন শুরু করি। বাই দ্য ওয়ে, শুরু করার আগে আপনার পার্সোনাল ফাইন্যান্স নিয়ে যদি কোনো ইন্টারেস্ট থাকে বা ইউ ওয়ান্ট টু নো হাউ টু ম্যানেজ ইউর মানি অ্যান্ড কন্ট্রোল ইউর এক্সপেন্স, ইউ ক্যান সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিস চ্যানেল। চলুন প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। তা হচ্ছে ইমার্জেন্সি ফান্ড। ধরুন হঠাৎ আপনার চাকরি চলে গেল। এখন মাস শেষে আপনার হাউস রেন্ট দিতে হবে, বাজার করতে হবে কিংবা ওষুধ কিনতে হবে। এই খরচগুলো কি থেমে যাবে? অবশ্যই না। তখন আপনি কি করবেন? বন্ধুর কাছে ধার চাইবেন? ঋণ করবেন কিংবা ক্রেডিট কার্ড ইউজ করবেন? এই আনকমফোর্টেবল সিচুয়েশন এবং ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হ্যান্ডেল করার জন্যই আছে ইমার্জেন্সি ফান্ড। ইমার্জেন্সি ফান্ড হচ্ছে এমন একটি ফান্ড যা আপনি নরমাল কাজে ব্যবহার করবেন না। এটি আপনি আলাদাভাবে জমিয়ে রাখবেন যাতে আপনার বিপদকালীন সময় আপনি ব্যবহার করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে কতদিনের জন্য আমরা ইমার্জেন্সি ফান্ড রাখবো? গবেষণায় দেখা গেছে প্রায় ৫০% মানুষের চাকরি চলে যাওয়ার পর তারা ১ মাসও সার্ভাইভ করতে পারে না। সো বেস্ট হয় একদম যদি নাই পারেন ১ মাসের ইমার্জেন্সি ফান্ড রাখুন। টু বি সেফ আমাদের ৩ মাসের ইমার্জেন্সি ফান্ড রাখা উচিত, তবে সবচেয়ে উত্তম হয় আপনি যদি ৬ মাসের ইমার্জেন্সি ফান্ড রাখেন। লেটস সে আপনার জব চলে গেল, সো ইট ইজ নট পসিবল টু গেট আ জব উইদিন এ মান্থ। নতুন করে নিজেকে রিফ্রেশমেন্ট ট্রেনিং নেওয়া লাগবে, নতুন স্কিল শেখা লাগবে এবং অ্যাপ্লাই করা লাগবে, যার জন্য সময় লাগবে ১ মাস থেকে ৬ মাস। ধরলাম সর্বোচ্চ ৬ মাস লাগবে। সো সবচেয়ে সেফেস্ট অপশন হচ্ছে ৬ মাসের ইমার্জেন্সি ফান্ড রাখা। এখন প্রশ্ন হচ্ছে ইমার্জেন্সি ফান্ড কত টাকা রাখবো আমরা? এটার জন্য সহজ উত্তর হচ্ছে আপনার ফিক্সড কস্ট কত। মনে করুন আমার মান্থলি ফিক্সড কস্ট হচ্ছে ৪০,০০০ টাকা। তাহলে আমি মিনিমাম ৩ মাসের ইমার্জেন্সি ফান্ড রাখবো, তথা ১,২০,০০০ টাকা। বাট আমার আল্টিমেট গোল থাকবে ৬ মাসের ইমার্জেন্সি ফান্ড রাখা, যেটা ২,৪০,০০০ টাকা, তথা অ্যারাউন্ড ২,৫০,০০০ টাকা। এই অ্যামাউন্টটা যদি আমার হাতে থাকে, হঠাৎ করে যদি আমার চাকরি চলে যায় বা অনাকাঙ্ক্ষিত কোনো বিপদ চলে আসে, আমি কিন্তু এই ৬ মাস এই অ্যামাউন্ট দিয়ে সার্ভাইভ করতে পারবো। ইন দ্য মিন টাইম আমি হয়তো নতুন চাকরি খোঁজা শুরু করব বা নতুন আয়ের উৎস খুঁজে বের করব। তাই আজ থেকে আপনার ফিক্সড কস্ট কত তা ট্র্যাক করুন এবং লিপিবদ্ধ করুন। এরপরে টার্গেট করুন মিনিমাম ১ মাসের ইমার্জেন্সি ফান্ড রাখতে। ১ মাসের ইমার্জেন্সি ফান্ড রাখলে অন্তত আপনি ৫০% মানুষ থেকে সেফ। যারা ১ মাসের চাকরি চলে গেলে ভালনারেবল সিচুয়েশনে চলে যায়, তাদের থেকে আপনি বেটার পজিশনে চলে যাবেন। আর সেটা যদি ৩ মাস বা ৬ মাস হয় তাহলে বেস্ট। এর উপরে কথাই নেই। বিকজ ইউ উইল গেট এনাফ টাইম টু প্রিপেয়ার ইউরসেলফ ফর দ্য নেক্সট মুভ। এরপরের পয়েন্টটি হচ্ছে বাজেটিং। কয়েক মাস আগেও আমি চিন্তা করতাম আমি সেভ করতে পারি না, বাট আসল ব্যাপার ছিল আমার খরচ কোথায় হয় সেটা আমি জানতাম না। এখন আমার খরচ কোথায় হয় সেটা যদি আমি না জানি, টাকার উপর আমি কন্ট্রোল আনতে পারবো না। এখানে বাজেট মানি রেস্ট্রিকশন না, বাজেট মানি অ্যাওয়ারনেস। সো আমি সিম্পল একটা হ্যাবিট দিয়ে শুরু করি। আমি একটা স্প্রেডশিট ফলো করা শুরু করি এবং স্প্রেডশিটটা আমি আমার ওয়াইফ এবং ভাইয়ের সাথে শেয়ার করি। এখন যেই যত খরচ করে সেই স্প্রেডশিটে তত ইনপুট দিয়ে দেয়, যার কারণে আমি ইজিলি ট্র্যাক করতে পারি আমার টাকা কোথায় কত যাচ্ছে। তাই বলবো আপনিও প্রথম ৭ দিনের খরচ লিখে রাখুন এবং দেখুন আপনার কোথায় কত খরচ হচ্ছে। মাঝে মাঝে হয়তো আপনি নিজেই সারপ্রাইজ হয়ে যাবেন যে আপনার অপ্রত্যাশিত অনেক জায়গায় খরচ হয়ে যাচ্ছে। সো দ্য গোল্ডেন রুল ইজ আর্ন, সেভ, স্পেন্ড। প্রথমে আয় করবেন, আয় থেকে নির্দিষ্ট পরিমাণ সেভ করবেন আগে, এরপরে বাকি অংশ দিয়ে বাজেটিং করবেন। কোথায় কত খরচ করবেন সেটা লিখে রাখবেন এবং এটা যদি পুরো মাসব্যাপী আপনি ফলো করেন, মাস শেষে দেখবেন আপনার ভালো একটা অ্যামাউন্ট সেভ হয়েছে। এরপর পয়েন্ট হচ্ছে নো আননেসেসারি এক্সপেন্সেস। এটার প্রথম এক্সাম্পল আমি আমার একটা কলিগকে দিয়েই দিব। আমার কলিগ মিস্টার এক্স, তার সিগারেট এবং চায়ে প্রত্যেকদিন খরচ প্রায় ৩০০ টাকা এবং মাস শেষে তার খরচ প্রায় ৮ থেকে ৯,০০০ টাকা হয়ে যায় এবং বছর শেষে সেটা প্রায় ১,০০,০০০ টাকার মতো খরচ। মাঝে মাঝে সে দলবল নিয়ে চা সিগারেট খেতে যেত এবং প্রায়ই দেখতাম তাদের সবার বিল দিয়ে দিত, যেখানে এক্সট্রা ২০০ টাকার মতো খরচ।
এখন আমি কোনোভাবেই নিরুৎসাহিত করছি না যে এসব খরচ করা যাবে না। মাঝে মধ্যে এগুলো ঠিক আছে। বাট প্রত্যেকদিন বা প্রতিনিয়ত এমন করা আপনার জন্য ফাইন্যান্সিয়াল বার্ডেন হিসাবে দাঁড়াবে। আরেকটা এক্সাম্পল, ধরুন কোথাও ঘুরতে গেলাম, গিয়ে কিছু ভালো লাগলো এবং কিনে ফেললাম। যদিও ওই জিনিসটা আমার বাসায় পড়ে আছে। লেটস সে জুতা কিনে নিয়ে আসলাম, যদিও আমার বাসায় ৪-৫ জোড়া জুতা অলরেডি পড়ে আছে। এখন আপনার যদি জুতা না থাকে তাহলে ঠিক আছে। বাট ৪-৫ জোড়া বাসায় থাকার পরও এটা কিনা হচ্ছে অপ্রয়োজনীয় ফাইন্যান্সিয়াল বার্ডেন। পরিশেষে আমার রিয়েল লাইফ একটা এক্সাম্পল দেই। আমি ইউটিউব স্ক্রলিং করছিলাম। তখন হুট করে আমার সামনে একটা নোটপ্যাডের ভিডিও আসলো। সো আমি ভিডিওটা শুরু করলাম। এখন ভিডিওতে এক্সপ্লেইন করলো যে নোটপ্যাড কিভাবে আমাদের প্রোডাক্টিভিটি বাড়িয়ে দেয়। সো ডেফিনিটলি এটা বাড়ায়। তখন আমি চিন্তা করলাম আমার নিজেরও একটা নোটপ্যাড দরকার। কারণ যেহেতু আমি এমবিএর প্রিপারেশন নিচ্ছি প্লাস সিএমএ করছি, সো নোটপ্যাডটা হয়তো আমার প্রোডাক্টিভিটি অনেক বাড়িয়ে দেবে। এখন নোটপ্যাড নিয়ে রিসার্চ করতে গিয়ে আমি দেখলাম মিড রেঞ্জের নোটপ্যাডগুলো হচ্ছে ৫০ থেকে ৬০,০০০ টাকা। এরপরে চিন্তা করলাম এই ৬০,০০০ টাকা কি আমি আমার ইমার্জেন্সি ফান্ডে রাখবো নাকি নোটপ্যাডের জন্য খরচ করব? কারণ আই এম ডুইং এ ফুল টাইম জব। সো আমার জবেই চলে যায় প্রায় ৯ থেকে ১০ ঘন্টা। এখন চিন্তা করলাম নোটপ্যাডটা কি আসলে প্রয়োজন? পরে ভাবলাম আমি আসলে টাইমই পাবো না নোটপ্যাডের জন্য। কারণ এর আগে আমি পিসি বিল্ড করলাম, পিসি বিল্ড করে পিসিটা ১ বছরের মধ্যে পড়েছিল। তাই সিদ্ধান্ত নিলাম এই ৬০,০০০ টাকা আমি নোটপ্যাডে না রেখে আমার ইমার্জেন্সি ফান্ডে রাখবো। কারণ নোটপ্যাডের কাজটা আমি আমার পেপার দিয়ে রিপ্লেস করতে পারি। যেহেতু আমি এত সময় পাই না পড়াশোনার জন্য, সো আমি কাগজে লিখলে কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে। যার কারণে নোটপ্যাড কেনার প্ল্যানটা বাদ দিয়ে দিলাম। এভাবেই আমরা অনেক অপ্রয়োজনীয় খরচ করে রাখি যেটা আসলে পরে আমাদের জন্য বড় একটা ক্রাইসিস সৃষ্টি করে। এরপর পয়েন্ট হচ্ছে সেলফ ইনভেস্টমেন্ট। দুনিয়াতে সবচেয়ে বড় কোনো ইনভেস্টমেন্ট থাকলে সেটা হচ্ছে সেলফ ইনভেস্টমেন্ট। আপনি নিজের উপর নিজে ইনভেস্ট করবেন। তথা আপনি কোনো প্রফেশনাল ডিগ্রি নিতে পারেন, কোনো সার্টিফিকেট আর্ন করতে পারেন, কিংবা নতুন কোনো স্কিল শিখতে পারেন, লাইক কমিউনিকেশন স্কিল বা কোনো সফটওয়্যার স্কিল, যা আপনার ইনকাম গুণিতক হারে বাড়তে সাহায্য করবে। ফর এক্সাম্পল, আমি যদি আমার কথাই বলি, আমি গ্রামে বড় হই এবং আমার আশেপাশে ভালো কোনো স্কুল ছিল না। তবে যতটুকু সম্ভব হতো ইন্টারনেট ব্যবহার করি আমি ইংরেজি শেখার চেষ্টা করতাম। বিভিন্ন ফেসবুক গ্রুপে গিয়ে ফরেনারদের সাথে অ্যাড হতাম এবং স্পিকিং প্র্যাকটিস করতাম। তখন চ্যাট জিপিটি বা এআই ছিল না যে আমি এআই এর সাথে কথা বলে ইংলিশ প্র্যাকটিস করব। সো হিয়ার হোয়াট আই ইনভেস্টেড ইজ মাই টাইম। এই ইংলিশ আমাকে হেল্প করেছে একটা কোচিং রান করতে, যেই কোচিং থেকে আমি ভালো অ্যামাউন্ট আর্ন করতাম এবং প্লাস আমার ফ্যামিলিকে সাপোর্ট করতাম। একইভাবে ইংলিশ জানার কারণে বিভিন্ন রিসোর্স আমার জন্য অ্যাভেলেবল হয়ে যায় এবং লার্নিং অপরচুনিটি এক্সপান্ড করে। যার কারণে আমি ডেটা অ্যানালাইসিস বা অন্যান্য স্কিলগুলো শিখেছি, যেটা আমাকে কারেন্ট জবটা পেতে হেল্প করেছে। টু সামারাইজ, নিজের উপর ইনভেস্ট করুন, নতুন স্কিল শিখুন, যদি সুযোগ হয় কোনো সার্টিফিকেট আর্ন করুন, যেটা আপনার আর্নিং কয়েক গুণ বাড়িয়ে দিতে সাহায্য করবে। এরপর পয়েন্ট হচ্ছে সাইড হাসল। একটা ইনকামের উপর ডিপেন্ডেন্ট থাকা মানে হচ্ছে অনেক বড় রিস্ক। রিস্ক ডিস্ট্রিবিউশন করার জন্য সাইড হাসল ইম্পর্টেন্ট। আপনি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারেন, ইউটিউবিং করতে পারেন, অনলাইন বিজনেস শুরু করতে পারেন, বাট সাইড হাসল থাকলে আপনার রিস্ক অনেকটা কমে যায়। চাকরি চলে গেলে আপনার উপর অতটা প্রেশার পড়বে না যতটা সাইড হাসল না থাকলে হতো। তাই সবসময় চেষ্টা করা উচিত আপনার মেইন আর্নিং এর পাশে অন্য কোনো সাইড হাসল রাখতে, যা আপনার অ্যাক্টিভ ইনভলভমেন্ট ছাড়া আর্নিং এ সাহায্য করছে। কারণ মাল্টিপল ইনকাম মানে লেস রিস্ক। আপনার একটা ইনকাম বন্ধ হলেও আপনি পুরোপুরি ভেঙে পড়বেন না। এরপর পয়েন্ট হচ্ছে রিস্ক ডিস্ট্রিবিউশন। রিস্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে সবচেয়ে আন্ডাররেটেড একটা পয়েন্ট, বাট খুবই গুরুত্বপূর্ণ। পরিবারের সব দায়িত্ব যদি একজনের উপর থাকে, এটা খুবই রিস্কি। আপনার কিছু হয়ে গেলে আপনার পরিবারের অন্য সদস্যরা কি ইনকাম করতে পারবে? পরিবারটা কি চালাতে পারবে? যদি উত্তর না হয় তাহলে ফুল ফ্যামিলি কলাপস করবে। পরিবারের অন্য কোনো কর্মক্ষম সদস্য থাকলে নতুন স্কিল শেখান, প্রিপেয়ার করুন, যাতে উপার্জন করে পরিবারে কন্ট্রিবিউট করতে পারে এবং রিস্কটা ডিস্ট্রিবিউট হয়। এভাবে পরিবারের সবাই মিলে যদি কন্ট্রিবিউট করে রিস্কটা ডিস্ট্রিবিউট হবে এবং একজনের যদি কোনো সমস্যা হয় পুরো পরিবার কলাপস করবে না। লাস্ট বাট নট দ্য লিস্ট, স্টে হেলদি। আপনি অসুস্থ হলে আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে এবং পুরো পরিবারের উপর একটা প্রেশার চলে আসবে। যার কারণে আপনি সুস্থ থাকা খুবই ইম্পর্টেন্ট। আপনি সুস্থ আছেন মানে পুরো পরিবার ফাইন্যান্সিয়ালি স্ট্রং। তাই নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখুন। পারলে হেলথ ইন্স্যুরেন্স করুন বা হেলথের জন্য আলাদা বাজেট করুন। কারণ আপনি সেফ তো পরিবার সেফ। আপনি যদি ভিডিওর এতক্ষণ পর্যন্ত থাকেন, থ্যাংক ইউ সো মাচ, কারণ আপনি আপনার ফ্যামিলির ফাইন্যান্স নিয়ে কনসার্ন। মনে রাখবেন, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি মানে শুধু টাকা না, এটা টোটাল একটা সিস্টেম। ইমার্জেন্সি ফান্ড, বাজেট, ইনকাম, স্কিল, হেলথ সব মিলিয়ে একটা স্ট্রং ফাউন্ডেশন। এই স্ট্রং ফাউন্ডেশন মেনটেন করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি শুধু নিজের দায়িত্ব নয়, পুরো পরিবারের দায়িত্বে আছেন। এখন বলুন, আপনি কি ফাইন্যান্সিয়ালি রেডি? কমেন্টে জানান। আর এমন প্র্যাকটিক্যাল কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব এবং ফলো করুন।